নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো আগে দিতে চান। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন যে যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের দুষ্টরা আমার মাথা চাড়া দিয়ে ঘুরবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, আর তারা এখন ঢুকে গেছে, এখন বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে যে আবার সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে কোনো রাগ ঝাক নাই। কলেজের অনুষ্ঠানকে জানিয়ে দিল, আপনি নতুন করে এই কথা কি বলবেন? আমরা তো যা যা করছি সব প্রকাশ সেই করছি, প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই, জনগণের কথা নিয়ে আমরা আসি। জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা জনগণের সঙ্গে চলি, জনগণ আমাদের সঙ্গে। কি ভাই আছেন না আপনারা? বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে? বিএনপি করে, তাই না? মার্কাটা কি ভাই? মার্কাকে তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে ও তার সমস্যাটা সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে সেই সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, আমি তো এইটুকু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আবার রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পদ নেবেন, সরকার গঠন করবেন, আমরা মেনে নেব, সবসময় মেনে নেব। আমি বক্তব্য বাড়াবো না। আপনাদের শুধু একটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা বাংলাদেশ কিন্তু এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওনাদের খেয়াল কুর্সি কি করে বাটকায় রাখবে। আমাকে অনেক বলবে যে স্যার আপনি কথা বলতেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পার্টি করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। আমাদের কোনো কোনো রাজনৈতিক দল, তারাও দু একটা দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গিতে এটা বলছে। আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় নেমে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যার দাবি দেওয়া নিয়ে আসে। একটা কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা বাংলাদেশ কিন্তু এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওনাদের খেয়াল কুর্সি কি করে বাটকায় রাখবে। আমাকে অনেক বলবে যে স্যার আপনি কথা বলতেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পার্টি করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। আমাদের কোনো কোনো রাজনৈতিক দল, তারাও দু একটা দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন।
আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গিতে এটা বলছেন। আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যার দাবি দেওয়া নিয়ে আসে। আসলে কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা বাংলাদেশ কিন্তু এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওনাদের খেয়াল কুর্সি কি করে ভাটকায় রাখবে। আমাকে অনেক বলবে যে স্যার আপনি কথা বলতেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পরে করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। আমাদের কোনো কোনো রাজনৈতিক দল, তারাও দু একটা দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গিতে এটা বলছে। আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যার দাবি দেওয়া নিয়ে আসে। আসলে কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা বাংলাদেশ কিন্তু এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওনাদের খেয়াল কুর্সি কি করে ভাটকায় রাখবে। আমাকে অনেক বলবে যে স্যার আপনি কথা বলতেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পরে করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। আমাদের কোনো কোনো রাজনৈতিক দল, তারাও দু একটা দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গিতে এটা বলছে। আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যার দাবি দেওয়া নিয়ে আসে। আর সেগুলো করবো না, কারণ আপনার বাড়ি যাবেন, দূর দূরান্ত থেকে এসেছেন। শেষ কথা বলতে চাই, খালেদা জিয়া এখনো কিন্তু বিদেশে আছেন, চিকিৎসা করছেন। এই মহিষী নারী, এই মহিলা কোনোদিন নিজের দিকে তাকাননি, তার সংসারের দিকে তাকাননি, তার ছেলেদের দিকে তাকাননি। তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার জন্য দীর্ঘ দিনের পর দিন, বছরের পর বছর লড়াই করেছেন। বন্ধুগণ, আমাদের এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন 9 বছর। পরবর্তীকালে এই হাসিনার ফ্যাসিস্ট সরকার আসার পরে রাজনৈতিক চক্রান্ত করে প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। দেখেন, তারপর তাকে মাথা নত করতে পারেন। তিনি আপোষ করেননি হাসিনার সঙ্গে, এবং সেই কারণে আজকে আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসা নিয়ে তিনি বিদেশে আছেন, লন্ডনে আছেন, সুস্থ হয়েছে। ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের মধ্যে ফিরে আসবেন। আমি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, আপনি দেখুন এই যে মানুষ এসছে সমস্ত যশোর থেকে, তারা একটা জিনিস চায়, কি চায়? তারা আপনাকে তাদের সামনে দেখতে চায়, ঠিক কিনা? চান না তারেক রহমানকে সামনে দেখতে? আমাদের নেতাকে আমরা সামনে দেখতে চাই না? আমরা আহ্বান জানাচ্ছি যে আপনি আসুন, আমরা সমগ্র বাংলাদেশের মানুষ
আপনার দিকে চেয়ে আছে। শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান এখন আপনাকে চায়। তখন তার প্রতিনিধি তার কথাগুলো বলবে ও তার সমস্যাটার সমাধান হওয়ার সুযোগ থাকবে। এদের কাছে সেই সমস্যার সমাধান করার সুযোগ হবে না। আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, আমি তো এইটুকু বলতে চাই, যারা রাজনীতি করার ইচ্ছা আছে, আবার রিপিট করে বলতে চাই, তারা দয়া করে পদ ছেড়ে দেন। সরকারে বসে থেকে এই পদে থাকার কথা চিন্তা করবেন না। নির্বাচন করবেন, নির্বাচন করে পদ নেবেন, সরকার গঠন করবেন, আমরা মেনে নেব, সবসময় মেনে নেব। আমি বক্তব্য বাড়াবো না। আপনাদের শুধু এই যশোরের মানুষ, গোটা যশোর, আপনারা হচ্ছে লড়াকু মানুষ, সব সময় লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কোনোদিন মাথা নত করেন নাই। এই যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমার ছেলেরা চাকরি পায় না, কেউ কেন যে বিএনপি করে, এই জন্য চাকরি হয় নাই, তাই না? বহু ছেলে করে চাকরি হয় না। ব্যবসা করতে দেবে না, যে বিএনপির এখন ব্যবসা নাই, বন্ধ করে দিয়েছে। আজকে সেই ছেলেরা তারপরেও কিন্তু তারা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে, এখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা যেতে চায়। বন্ধুগণ, এই মানসিকতা নিয়েই আমরা টিকে আছি। কাপড়, শান্তিতে চলাফেরা, আমার মা বোনেরা যেন নিরাপদে চলাফেরা করতে পারে, তাই তো নাকি? এবং বাসায় ছেলের কাছে একটা ডিম অথবা একটা গোস্ত দিতে পারে, তাই তো? আজকে সেই অবস্থাটা বাংলাদেশ কিন্তু এখন নাই। সেই দিকে কোনো খেয়াল নাই ওনাদের খেয়াল কুর্সি কি করে ভাটকায় রাখবে। আমাকে অনেক বলবে যে স্যার আপনি কথা বলতেছেন, না বলে কোনো উপায় নাই, কারণ এখন কথাটা বলতে হবে। ক্ষমতায় থাকতে চান, নির্বাচন করেন, ইস্তফা দেন, গিয়ে নির্বাচন করে পার্টি করে। আমরা স্বাগত জানাই, নতুন দল করবেন, আমরা খুব খুশি, কিন্তু সেই নতুন দল কিন্তু ক্ষমতায় বসে করা যাবে না, বাইরে গিয়ে করতে হবে। অনেক কোনো কোনো রাজনৈতিক দল, তারাও দু একটা দল তারা বলতে শুরু করছে আগে স্থানীয় নির্বাচন। আমি জানি না তারা কোন দৃষ্টিভঙ্গিতে এটা বলছে। আবার বলছে এখন নাকি নির্বাচনের পরিবেশ নাই। কখন পরিবেশ আসবে? যখন বাংলাদেশের মানুষ অস্থির হয়ে যাবে। প্রতিদিন ঢাকাতে আপনার আন্দোলন হচ্ছে, লোকের রাস্তায় নেমে এসে রাস্তা বন্ধ করে দিচ্ছে প্রতিদিন, একদিন বাদ নাই। ছেলেরা আসে, আমাদের যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে তারা আসে, বিভিন্ন কলেজের ছেলেরা আসে, যে যার দাবি দেওয়া নিয়ে আসে। আর এই যশোরের মানুষ, গোটা যশোর, আপনারা হচ্ছে লড়াকু মানুষ, সব সময় লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কোনোদিন মাথা নত করেন নাই। এই যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমার ছেলেরা চাকরি পায় না, কেউ কেন যে বিএনপি করে, এই জন্য চাকরি হয় নাই, তাই না? বহু ছেলে করে চাকরি হয় না। ব্যবসা করতে দেবে না, যে বিএনপির এখন ব্যবসা নাই, বন্ধ করে দিয়েছে। আজকে সেই ছেলেরা তারপরেও কিন্তু তারা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে, এখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা যেতে চায়। বন্ধুগণ, এই মানসিকতা নিয়েই আমরা টিকে আছি। এই যশোরের মানুষ, গোটা যশোর, আপনারা হচ্ছে লড়াকু মানুষ, সব সময় লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কোনোদিন মাথা নত করেন নাই। এই যে এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আমার ছেলেরা চাকরি পায় না, কেউ কেন যে বিএনপি করে, এই জন্য চাকরি হয় নাই, তাই না? বহু ছেলে করে চাকরি হয় না। ব্যবসা করতে দেবে না, যে বিএনপির এখন ব্যবসা নাই, বন্ধ করে দিয়েছে। আজকে সেই ছেলেরা তারপরেও কিন্তু তারা সংগ্রাম লড়াই চালিয়ে গেছে, এখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা যেতে চায়। বন্ধুগণ, এই মানসিকতা নিয়েই আমরা টিকে আছি। এরপরে দেশের বেগম খালেদা জিয়া, আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদে গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার তার শুরু করেছিলেন। বন্ধু, তাই আজকে যখন আমরা শুনি যে সংস্কার শুধুমাত্র আজকেই দাবি তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। আমরা 2016 সালে আমাদের দেশ বেগম খালেদা জিয়া
তিনি ভিশন 2030 দিয়েছিলেন সংস্কার বিভিন্ন প্রস্তাব করে। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে হবে, ব্যালেন্স করতে, ভারসাম্য আনতে হবে। তিনি বলেছিলেন যে 2 কক্ষের পার্লামেন্ট হতে হবে। তিনি বলেছিলেন যে বিচার বিভাগকে এক সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে এবং জনগণের যে অধিকার, সেই অধিকার থেকে ফিরিয়ে দেওয়ার জন্য তাকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। এই কয়েকটা বলা, আরো অনেক কিছু ছিল। আর আমাদের নেতা জনাব তারেক রহমান 2022 সালে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের। পরিষ্কার করে বলা আছে সেখানে যে রাষ্ট্রের রূপান্তর, অর্থাৎ রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে আমরা 31 দফা দিয়েছি। সেই 31 দফাতে আজকে যে জুডিশ কমিশনের, রিফর্ম কমিশনের যে রিপোর্টগুলো আসছে তার সাথে প্রায় এক হয়ে গেছে, প্রায় এক আছে। সুতরাং এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছুই বন্ধ পায়। আমাকে অনেকে বলছে যে আপনি একটু নির্বাচন করেন কেন, আগে সংস্কারগুলো হতে দেন না। যে সংস্কারগুলো কারা করবে? এই দেশের জনগণ করবে, তাই না? এই দেশের জনগণ যদি প্রতিনিধি না থাকে, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে কি আপনার এই সংস্কারগুলো সমগ্র জনগণের কথা আসবে? আসবে কি? আসবে না। আমরা পরিবর্তন আনুন, আমরা সংস্কারের বিরুদ্ধে নেই, কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা খুব ভালো করে জানি যে নির্বাচনের কথা বলে 1/11-তে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে আপনাদের? তখনও ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে, তারপরে ক্ষমতাকে দখল করবার চেষ্টা করে। সেদিন জনগণ ঘুরে দাঁড়িয়েছিল বলে, দেশের থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন বলে কিন্তু সেদিন মঈনুদ্দিন ফখরুদ্দিনকে চলে যেতে হয়েছে। আজকে পুলিশকে আমরা সবাই থেকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তিনি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদেরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, আমরাও করি। সেই জন্যই আপনি যখন দায়িত্ব নিয়েছেন, আমরা এইভাবে আশ্বস্ত হয়েছিলাম যে আপনি সত্যিকার অর্থেই সুবিবেচকের মতো অতি দ্রুত মানুষের অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখন আশাবাদী যে তিনি অতি শীঘ্র, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি নির্বাচন চান? আমার নেতা প্রাণ দিয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত শ্রদ্ধেয় সভানেত্রী, যশোরের বিএনপির মা বলে যারা সবাই অভিহিত করছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক নার্গিস বেগম, মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় সন্তান অমিত, যশোরের ত্যাগী পরীক্ষিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই সভায় উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার প্রথমেই স্মরণ করা উচিত আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করা উচিত আমাদের সেই মহিয়সী নেত্রী, মাথা
করেননি সেই বয়সী নেত্রী দেশের নেত্রী। আমি আজকে নিশ্চয়ই এখান থেকে দাঁড়িয়ে মনে করব আমাদের সেই নেতার কথা, যিনি নির্বাসিত হয়েছেন, যার শারীরিক অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, বিভিন্ন দেশের ষড়যন্ত্রকারীরা যার বিরুদ্ধে বিভিন্ন রকম মিথ্যাচার করেছে, অসংখ্য মামলা দিয়েছে, কিন্তু তাকে কখনো দমাতে পারেনি আমাদের সেই নেতা, আমাদের দল ভারত তারেক রহমানকে, যার নেতৃত্বে আমরা এখন আন্দোলন করেছে। পারতাম যে আমরা সবাই খুব ভালো আছি, তাহলে খুশি হতাম। আপনারা তাই বলতেন, তাই না? সবাই কি খুব ভালো আছি আমরা? আমরা দেখেন আজকের যে বিষয়, জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা, আমরা যেটা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, আমরা অন্তত নিরাপদ থাকবো, সেটা কি সম্ভব হয়েছে? হয়নি। সেই জন্য আজকে আমরা এই জনসভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, বাংলাদেশের 15 বছর 16 বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বিএনপি প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় কয়েক হাজার, মাফ করবেন আমি শরীর ভালো না, আপনাদের এই যশোরেই এই 15 বছরে প্রায় 84 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে অনেকে, আর মামলার তো কোনো হিসাব না, সারা বাংলাদেশে একেবারে গুম হয়েছে 700-এর উপরে নেতা কর্মীদেরকে। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরো সহ ছাত্র নেতা, যুব নেতা প্রায় 700 জন গুম হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, আয়নাঘর দেখিয়েছে, টেলিভিশন দেখেছেন না আপনারা? আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রকোষ্ঠের মধ্যে ঢুকে বছরের পর বছর লেগেছে, এবং সেখানে কখনো তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে। সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে, প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সেদিন যারা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য, তারা কিন্তু সেদিন স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ হবে। এখন অনেকের সন্ধান আমরা পাই। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000, দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, এবং এখনো আমাদেরকে কোর্টে যেতে হয়, হাজিরা দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা তৈরি করেছে। আজকে যে অন্তত খোলা মন দিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনছেন, কিছুক্ষণ আগে অমিত বলেছে যেখানে আপনাদেরকে মিটিং করা দেওয়া হতো না, সভা করতে দেওয়া হতো না, 144 দ্বারা দিয়ে সেটাকে ভেঙে আপনাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে তো সেইটুকু আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারছি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা যশোর জেলা যখনই কোনো ক্রান্তিক আলোতে ক্রান্ত করেছে, সংগঠনে নিমজ্জিত হয়েছে, তখন যিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, সংগঠনকে আলমগীর, বিশেষ অতিথি বাঙালি জাতীয়তাবাদী দল
খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমির, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জেলা উপজেলা এবং পৌর কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের মহাসচিব, ইতিমধ্যে এটা অন করো, ওটা অন করো, এইটা অন করেছো কেন্দ্র করে ফ্যাসিবাদ মুক্ত যশোরে আমরা আমাদের প্রিয় নেতা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত সিপাহ সালার, আমার পিতৃতুল্য মুরব্বী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাবার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত, আমরা আমাদেরকে সৌভাগ্য মনে করি। আজকের এই আয়োজনের সভা আমাদের সাথে প্রশাসন ছিল না, আমাদের সাথে অবৈধ অস্ত্র ছিল না, আমাদের কাছে দুর্নীতির অর্থ ছিল না, আমাদের শক্তির জায়গা ছিল আমাদের বন্ধন। আমরা ভাই ভাই হিসেবে, আমরা একই বৃহত্তর রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এই 16টি বছর আমরা একতাবদ্ধ ছিলাম। একতাবদ্ধ ছিলাম বলেই ফ্যাসিস্টের রক্তচক্ষু কিংবা জুলুম নির্যাতন আমাদের কাছ থেকে আমাদের 84 জন সূর্য সৈনিক গত 16 বছরে শহীদ হলো। আমরা কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা অবিচল ছিলাম বলেই কিন্তু আমরা যশোর থেকে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছিলাম। সারা বাংলাদেশের কথা বলবো না, কিন্তু যশোরের কথা না বললেই নয়। গণমাধ্যমের বন্ধুরা তাকে সাক্ষ্য দিবেন। জুলাই আগস্টের অভ্যুত্থানের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা রাজপথ দখলে রেখেছে। জুলাই আগস্টের প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার ছাত্র দলের ভাইয়েরা স্কুল কলেজের ইউনিফর্ম পরে সমবেত হয়েছে। জুলাই আগস্টের প্রতিনিধি আমার মহিলা দলের মা বোনেরা কোন ছাত্রের মা হিসেবে, কোন ছাত্রী বোনের পিতা হিসেবে কিংবা ভাই হিসেবে তাদেরকে ছায়ার মতো অনুসরণ করেছে। হবে শুধু একটি নাম উচ্চারণ হবে না, বাংলাদেশের মাটিতে কেউ বলতে পারবে না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কর্মীদের যখন হত্যা করেছিল শেখ হাসিনা, বুঝতে কিন্তু পারে নাই তার বিদায় হবে। আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, ভূমিকম্প যখন আসে বলে কিন্তু আসে না, তার প্রমাণ শেখ হাসিনা অনবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন। আমি একটি কথা বলে শেষ করব। আজকে আমরা 3টি বিষয়ের উপরে এই সমাবেশ আজকে হাজির হয়েছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, সম্ভব। আমি আজকে জাতীয় বক্তব্য দেব না, শুধুমাত্র আজকে মহাসচিবের সামনে যশোরের রাজনৈতিক চিত্র ব্যক্তি উদ্ঘাটন করতে চাই, উপস্থাপন করতে চাই। আমরা যখন সমাবেশ করেছি, আমাকে ফরিদপুরের আমার নেতা আমাকে বলছে কিভাবে ভাঙবে, এবং পরবর্তী সময়ে দেখলাম বাংলাদেশের অনেক জেলায় ওই ব্যারিকেড ভেঙে সমাবেশ করার উৎসাহ পেয়েছিল যশোর থেকে। সেটিও আমরা দৃষ্টান্ত, আমরা পথ প্রদর্শন করেছিলাম। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিরোধের মুখে আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। আপনি জানবেন, আমাদের মনিরামপুরে 22 জন তরুণ যুবককে ক্রস ফায়ারের নামে হত্যা করেছে। আমাদের অনেক যুবক ছেলেদেরকে
ট্রাকের সামনে পুলিশ বেড়ে হত্যা করেছে। এই চিত্র বাংলাদেশে বিদ্যমান ছিল, যশোরে এই ধরনের চিত্র বিদ্যমান ছিল। তার মধ্যেও আমার আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সেই রাজনৈতিক কর্মীরাই সেই সরকারের বিরুদ্ধে এটা বাংলার মানুষ মানবে না। তাকে এই অঞ্চল সমগ্র দেশবাসীর কাছে উন্মুক্ত করে দিতে হবে। এই সরকারকে বলতে চাই, এই শেখ হাসিনাও এই স্বাধীনতাকে ৭১-এর স্বাধীনতাকে পরাস্ত করেছিল। এই শেখ মুজিব সারা বাংলাদেশের জাতির পিতা ছিল, কিন্তু শেখ হাসিনা নিজেদের পিতা হিসেবে বানিয়েছিল এবং পকেটে উঠিয়েছিল, যার কারণে করা সম্ভব। আমি আজকে জাতীয় বক্তব্য দেব না, শুধুমাত্র যে মহাসচিবের সামনে যশোরের রাজনৈতিক চিত্র কয়েকটি উদ্ঘাটন করতে চাই, উপস্থাপন করতে চাই। সর্বোচ্চ সমাবেশ করে প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম। আমরা যখন সমাবেশ করেছি, আমাকে ফরিদপুরের আমার নেতা আমাকে বলছে কিভাবে ভাঙবে, এবং পরবর্তী সময়ে দেখলাম বাংলাদেশের অনেক জেলায় ওই ব্যারিকেড ভেঙে সমাবেশ করার উৎসাহ পেয়েছিল যশোর থেকে। সেটিও আমরা দৃষ্টান্ত আমরা পথ প্রদর্শন করেছিলাম। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিরোধের মুখে আমরা কর্মসূচি বাস্তবায়ন করেছি। আপনি জানবেন আমাদের মনিরামপুরে 22 জন তরুণ যুবককে ফায়ারের নামে হত্যা করেছে। আমাদের অনেক যুবক ছেলেদেরকে ট্রাকের সামনে পুলিশ বেড়ে হত্যা করেছে। এই চিত্র বাংলাদেশে বিদ্যমান ছিল, যশোরে এই ধরনের চিত্র বিদ্যমান ছিল। তার মধ্যেও আমার আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সেই রাজনৈতিক কর্মীরাই সেই সরকারের বিরুদ্ধে আমাদের এই সভাপতি উপস্থিত হয়েছেন। আমরা মহাসচিবের আগমন শুভেচ্ছা স্বাগতম। ইসলামের আগমন বিএনপির পক্ষ থেকে মহাসচিবের আগমন, প্রধান অতিথির আগমন, দেশবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে অমিত ভাইয়ের পক্ষ আন্দোলনটি শেষ হয়েছে। বলেন চলো চলো, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া আন্দোলন অনিন্দিতভাবে জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপির উদ্যোগে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি যশোর জেলা নার্গিস বেগম, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, যশোর জেলার 16টি ইউনিটের বিভিন্ন পর্যায়ে যশোরে এটাই প্রথম সমাবেশ, কিন্তু ফ্যাসিস্ট মুক্ত হওয়ার আগে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আপনি তো ভুটান দিচ্ছেন, আপনার ভূত তো এই সরকারের ঘরে, এই তত্ত্বাবধায়ক সরকারের ঘরে আবার ছেড়ে বসেছে। আপনাকে যদি আন্দোলন করে দাঁড়াতে পারি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপি আয়োজিত যশোর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আমাদের মাতৃতুল্য নেত্রী
পৌরসভা ধন্যবাদ এবং 6 নম্বর যশোর নগর বিএনপির প্রতিনিধি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যশোর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব নির্বাচনমুখী দল যে নির্বাচনকে আমার সামনে রেখে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা আলহাজ অনিন্দ ইসলাম। আয়োজন করেছি এখানে আমাদের নেতা কর্মীরা দয়া করে ধৈর্যের পরিচয় দিলেন, সহনশীলতা দেখালেন এবং তিনি বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন, এটি আপনাদের যে প্রত্যাশা। আমাদের মায়েরা মাঝখানে জায়গাটা সংরক্ষণ করেছি, আমরা আরো কিছুটা সময় এবং পৌর পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দকে বলবো আপনাদের সহকর্মীরা যদি এই সময়ের মধ্যে আসতে পারেন। পৌর উপজেলার এবং পৌর নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পৌর উপজেলার এবং পৌর নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উপজেলা শ্রমিক দল যশোর, দয়া করে আপনাদের তারাটা একটু পিছিয়ে যান। অল্প কিছুক্ষণের মধ্যে এখানে টাউন হল মাঠে প্রবেশ করবেন। প্রিয় বন্ধুরা, আজকে টাউন হল মাঠ সহ এই মাঠের চতুর্দিকে রাস্তায় মিছিলে মিছিলে প্রকম্পিত হবে যশোর শহর। আওয়ামী শাসিত সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামের অভিনন্দন জানাই করছি। একটি সুন্দর সার্থক সমাবেশ সফল করতে গেলে সকলের সহযোগিতা প্রয়োজন। আর বাংলাদেশের এখানে আসন সংরক্ষিত আছে, আপনারা সেখানে করবেন। আমাদের নেতৃবৃন্দকেও মনে রাখতে হবে, আমরা যারা মঞ্চে বলবো আমাদের সদর উপজেলা শ্রমিক দল যশোর।